here you can see voice changing. First of all, you have to know the actual definition of voice. I mean, what is voice, right? ভয়েস মানে বাচ্চা বা কথা, মানে বাক্য যেটা আমরা মুখ দিয়ে বের করি সেইটা। দেখেন কি বলছেন, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের ভঙ্গিকে বা কথা, কাজ, ঘটনার প্রকাশ ভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। আর আমরা এতদিন ধরে যা শিখে আসছি, এই পর্যন্ত যা করে আসছি গতানুগতিক ধারা, এগুলো সবই অ্যাক্টিভ ভয়েস। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো হচ্ছে সবই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। সাবজেক্ট কাজ করে, হি, সি, ইউ, এরা কাজ করছে। আর প্যাসিভ ভয়েসটা কি, সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তবে তার প্যাসিভ ভয়েস হয়। ফর এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। সো এই যে সেন্টেন্স গুলো, আমার সাবজেক্ট হচ্ছে বুক, সাবজেক্ট হচ্ছে পিকচার, ওয়ার্ক, অর্থাৎ এরা নিষ্ক্রিয়, এরা ইনঅ্যাক্টিভ, এরা কাজ করতে পারে না, সেগুলোকে প্যাসিভ ভয়েস বলে। এবং আপনারা যারা এর আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচারের কাছে প্যাসিভ ভয়েস শিখেছেন, প্যাসিভ বলতে আমরা এই ধরনের রুলস রেগুলেশন সম্পর্কে জানতে বা বুঝতে বা শিখতে অভ্যস্ত, বাট এইটা থেকে ওভারকাম করতে হবে, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার জানতে হবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ যেখানে অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এমন কোন সেন্টেন্স বা বাক্য যে বাক্যগুলোতে অবজেক্ট থাকে, সেই বাক্যের ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না, যেমন আমি যদি বলি হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এই টু স্কুল কোনো অবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তো এই জায়গায় ওই যে গোস যে শব্দটা, ওটা আমার একটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং এই ধরনের সেন্টেন্স গুলোকে কখনো প্যাসিভ করা যায় না। প্যাসিভ তারই করা যায় যার অবজেক্ট থাকে। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, যেমন দেখেন এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রেপোজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন এগুলো বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বিভিন্ন রুলস রেগুলেশন এখানে আছে যেগুলো আমরা পড়ে থাকি, বা বিভিন্ন জায়গা থেকে এর আগে আপনারা যখন প্যাসিভ করছেন এইসব বিষয়গুলো আপনারা পড়ে আসছেন। বাট এই প্যাসিভ নিয়ে আমি কথা বলবো না, আমি আপনাদের সামনে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার বা প্যাসিভ ভয়েসের যে প্র্যাকটিক্যাল ইউজ, যেটা আমাদের রিটেন ইংলিশ বা কমিউনিকেশন বা কনভারসেশন বা স্পোকেন ইংলিশে যেটার প্রয়োজন হয়, আমি সেটা নিয়ে কথা বলবো। ইফ আই গিভ ইউ সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি, বোঝার ট্রাই করেন। মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন এই ক্লাসের আগে আমি যদি আপনাদের ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো আপনাদের সামনে? এটা কোন টেন্সে হতে পারে? যারা টেন্স বোঝেন আপনি দেখে বুঝতে পারছেন যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m., আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস বি ওয়ান, এটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ভালো কথা। কিন্তু দেখেন এই কথাটাকে আমি যদি একটু রিভার্স করে বলি, আমি যদি একটু ঘুরায় বলি, অর্থাৎ আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই নোটিশটা, আমার এই গ্রুপে আরো অ্যাডমিন আছে, এই নোটিশটা আমি না দিয়ে যদি অন্য কেউ দেয়, আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। মনে করেন আমার গ্রুপের আরেকজন অ্যাডমিন আপনাদেরকে নোটিশ দিল যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। কি বললাম? আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া নেওয়া হবে, অথবা আমি দিলাম নোটিশটা, আমি ক্লাস নিব না, অন্য একটা টিচারকে দিয়ে আমি ক্লাস নেওয়াবো। আমি আপনাদের ক্লাস নিব না, আরেকজন টিচার নিবে। তো আমি এইভাবে কথাটা লিখলাম যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। এছাড়াও আপনারা একটু যদি ভাবেন, যখন আমি ক্লাস এই যে শুরু করলাম, আমি 8টা 30-এ নিব বলছি, আমি 8টা 45-এ শুরু করেছি, তো অনেকে এর ভিতরে মেসেজ দেয় না যে স্যার আজকে ক্লাস হবে, কখন ক্লাস শুরু হবে? বলেন না আপনারা, আজকে আমাদের কোনো ক্লাস আছে, এখন কি ক্লাস হচ্ছে? এই যে কথাগুলো আমি বাংলায় বললাম, কি বললাম বলেন তো? যে আজ কি ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে? আজ কি ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে? এখন কি আমাদের ক্লাস চলছে?
আপনি কিন্তু এটা বলছেন না যে আপনি কি ক্লাস নিবেন। আপনারা দেখবেন বেশিরভাগ টাইমে যারা মেসেজ করেন বা লেখেন, ক্লাসের উপর ফোকাস করছেন আপনি, আমার উপর না। অর্থাৎ কে নিল বা না নিল এটা আপনার দরকার না, আপনার দরকার ইংরেজিটা শেখা, ভাষাটা শেখা, সে টিচার যে হয় হোক। আপনার শিখতে পারলে তো হচ্ছে, আপনার দরকার কি? দরকার ক্লাসটা করা। অর্থাৎ আমি যদি আপনাদের এইভাবে একটা নোটিশ দেই যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কে নিল না নিল এইটার ফ্যাক্ট না, জাস্ট ক্লাসটার উপর ফোকাস করলাম, ক্লাসটাকে আমি সাবজেক্ট নিলাম। তো এই ক্লাস শব্দটা কি? এই ক্লাস শব্দটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। ক্লাসের কি হাত পা আছে? ক্লাস দৌড়াতে পারে, নিজে নিজে শুরু হতে পারে? কেউ তো একজন ক্লাস নিবে, বাট কে নিল বা না নিল সেটাকে মেনশন করছি না, এই ইনঅ্যাক্টিভ অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে আসছি। তাহলে আমার সেন্টেন্সটা এরকম হয়, ইওর ক্লাস উইল বি টেকেন, উইল বি প্লাস ভি থ্রি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 AM, at 10 p.m. Your class will be taken at 10 p.m. আপনাদের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। Your class will be taken at 10 p.m. সো এই যে বাক্যটা আমি লিখলাম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ভয়েস উইল বি প্লাস ভি থ্রি, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের ভয়েস কি উইল প্লাস ভি ওয়ান। এরকম প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বলেন, মডাল বলেন বা সেমি মডাল বলেন, এই পর্যন্ত যতগুলো আমি আপনাদের করিয়েছি প্রত্যেকটারই আমার এইরকম ভাবে প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচার গুলো তখনই হয় যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে বা নিষ্ক্রিয় থাকে। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা করি, আপনারা যারা মেসেজ দেন, দেখেন আমরা বাংলায় হর হামেশা হাজার হাজার সেন্টেন্স আপনি প্যাসিভ ব্যবহার করে বলেন, বিভিন্ন মানুষের সাথে কনভারসেশন করেন, বাট এদের প্রপার প্র্যাকটিসটা ইংলিশে না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। যেমন এই যে কথাটা আমি বললাম যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, কেউ বলতে পারেন এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? আপনারা মেসেজ দেন না, আজকে ক্লাস হবে, কখন ক্লাস হবে? তো বলেন তো, আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে, এই বাক্যটার ইংরেজি কি? কে বলতে পারবেন আপনারা? আমাদের When our class will be started. কে বলতে পারবেন? হয়নি। আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, কে বলতে পারবেন? বা কখন নেওয়া হবে, কে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? When will বা our আজকে আমাদের ক্লাস হবে, আজকে আমাদের ক্লাস হবে, ইংলিশ কি? আজকে আমাদের ক্লাস হবে। বলেন তো, আপনি কি আজ আমাদের ক্লাস নিবেন, এটার ইংলিশ কি? আপনি কি আজ আমাদের ক্লাস নিবেন, এটার ইংলিশ কি? will you take our today? রাইট, উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে। তাহলে আমাদের আজকে আমাদের ক্লাস হবে। এখন আপনি কি ক্লাস নেবেন এটা না বলে আপনি বলছেন কি, যে আমাদের আজকে ক্লাস হবে, আজকে আমাদের ক্লাসটা শুরু হবে, বা আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে। তাহলে আমি যদি এই কথাটা বলি, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, ইংলিশটা কি হয় জানেন? হোয়েন। উইল, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, হোয়েন উইল, তারপরে আওয়ার ক্লাস, এরপরে এই বি, এরপরে নেওয়া যদি বলেন টেক, শুরু যদি বলেন স্টার্ট বা বিগিন, এর ব্যবহার করতে পারেন। সো হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, when will our class be taken today, অথবা when will our class be, এটাও বলতে পারেন begun today, when will our class be started today। সো মেইন বিষয়টা হচ্ছে আপনার এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা একটু ইমাজিন করে দেখেন, আমরা কিন্তু বাংলায় হর হামেশা এ ধরনের কথা একজন আরেকজনের সঙ্গে বলে থাকি, বাট ইংলিশে এই প্র্যাকটিসটা কতজনের থাকে? এই যে when will our class be taken today, when will our class be taken today, when will our class be taken today, এই যে বাক্যটা লিখলাম, এই প্র্যাকটিসটা ইংলিশে কতজনের থাকে? এখানে কি আমি ওই বাই মি, বাই হিম, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ওইরকম কোনো কিছু বলছি, ওইরকম কোনো কিছু লিখছি? না, এটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভ, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার। মনে করেন আপনি শহরে থাকেন, আপনি শহরে থাকেন, আপনি শহর থেকে গ্রামে আসছেন অনেকদিন পর, গ্রামে এসে দেখছেন যে আপনার গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনি সেটা সম্পর্কে আগে অবগত ছিলেন না, নামাজ পড়তে আসছেন, এখন আপনার এক ফ্রেন্ডকে আপনি জিজ্ঞাসা করছেন যে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে তো আমাদের গ্রামে, ইটস আ ভেরি বিউটিফুল মস ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ, হাউ বিউটিফুল ইজ ইট, আপনি এটা বলছেন। এবার আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই মসজিদটা, আপনি এটা বলছেন না যে কে তৈরি করেছে,
জাস্ট মসজিদটাকেই আপনি ফোকাস করছেন, কে করলো, কারা করলো, গ্রামবাসী করছে বা কোনো একটা লোক করতে পারে, যে করে করুক, সেটা আপনার দরকার না। আপনি ফোকাসটা কার উপর করছেন? মসজিদের উপর। কি বলছেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আপনার বন্ধুকে আপনি ডেকে এটা বলছেন যে এ বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। কেউ বলতে পারেন এই যে বাক্যটা আমি বললাম বাংলা, এই বাক্য আমরা কিন্তু বাংলাতে হরহামেশা বলি একজন আরেকজনের সঙ্গে কনভারসেশনে, কিন্তু ইংলিশে আমরা এই কথাগুলো বলতে পারি না, ট্রান্সফর্ম করতে পারি না, বাংলায় ভেবে ইংলিশে কনভার্ট করতে পারি না, শুধুমাত্র এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার, প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। বলতে পারবেন কেউ এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? ইংলিশ কি হবে? জি স্যার। বলেন। when did the mosque built? Sir, when has the mosque built? When did the mosque? ডিড এর ব্যবহার হবেই না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। when has the mosque এইবার বিন প্লাস বিইউআইএলটি, এটা অনেকে বলেনি বিন। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলেন, যদি বাংলাটা এরকম হয় যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন সেন্টেন্সটা এরকম হয় যে হোয়েন ওয়াজ, নট ডিড। ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে বসে কোশ্চেন করার জন্য, প্যাসিভে না। প্যাসিভের স্ট্রাকচার ওয়াজ ওয়ার প্লাস ভি3। সো হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড, when was the mosque built। দেখেন, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি কখনোই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং ভালোভাবে করতে পারবেন না। আমি সেটা তো করাবো, আপনাদের সেই জায়গায় নিয়ে যাব, বাট এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট আপনার লাগবে, ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার লাগবে। মেইন কথা হচ্ছে এটা। আমি আবারও বলছি, এই যে বাক্যটা আমি লিখলাম, when was the mosque built বা when has the mosque been built, এই প্র্যাকটিসটা কতজনের থাকে বলেন? বাট আমি বাংলায় যে কথাটা বললাম, বাংলাটা শুনে কি আপনার কোনো হার্ড সেন্টেন্স মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না যে এটা খুবই সহজ একটা সেন্টেন্স, খুবই সিম্পল একটা সেন্টেন্স? বাট দেখেন, আপনারা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা এটা ইংলিশে কনভার্ট করতে পারছেন না। কেন পারছেন না? এখানে আমি কোথাও বলছি যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এরকম বলছি? যেমন হি ইজ, হি, আমি যদি বলি রাইট, WRIT, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আমি যদি আপনাদের বলি বলেন তো এটার প্যাসিভ কি হবে, আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা পারবেন। কি বলবেন? যে এ লেটার ইজ কি রিটেন বাই কি হিম, এটা না? এ লেটার ইজ রিটেন বাই হিম। বাট এগুলো তো ট্রান্সফরমেশন গ্রামারে লাগে, ক্লাস 6, 7, 8, 9, 10 এইসব ক্লাসে ট্রান্সফর্ম বা ওই পরীক্ষায় আমাদের এগুলো এসে থাকে। কিন্তু আমি তো এইটা শিখবো না, আমরা শিখবো প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে আমাদের মুখে বাংলায় চলে আসে, বাংলায় বলি, বাট ইংলিশে আমরা সে কথাগুলো বলতে পারি না। আপনি আর কোন ওয়েতে এই কথাটা বলবেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল? কোনো ওয়েতে আপনি বলতে পারবেন না। তো এই জন্য বলছি, এই প্যাসিভ কিন্তু একদিনে শেষ করলে হবে না, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার আমাদের একটু ভালোভাবে কাভার করতে হবে, ওভারকাম করতে হবে এই জায়গাটা নিয়ে। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। আহ আমি যদি আমি আমার অফিসে বসে আছি, এখন আমি আমার অফিস রুমে বসে আছি। এখন আমি আপনাদের একটু বলি, মনে করেন আমি যদি আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার, কথাটা একটু বুঝবেন। এখন আমি বাসায়, এই কথাগুলো আমি আগেও বলেছি, আমি বাসায় আমার আম্মুর কাছে ফোন দিয়েছি, আমার মায়ের কাছে ফোন দিয়েছি, দিয়ে ফর এক্সাম্পল আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রুমা। কথাটা বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন। এখন আমি বাসায় ফোন দিয়ে বলছি কি, যে রুমা কি ঘরটা পরিষ্কার করেছে? কি বললাম? রুমা কি ঘরটা পরিষ্কার করেছে? কেউ বলতে পারেন এই বাক্যটার ইংরেজি কি? রুমা কি ঘরটা পরিষ্কার করেছে, এই বাক্যটার ইংরেজি কি? এনিওয়ান ক্যান সে? Has Roma cleaned the বাক্যটার ইংরেজি হচ্ছে এরকম, হ্যাজ রুমা। এটা কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট অ্যাক্টিভ আছে। সো হ্যাজ রুমা ক্লিন দ্য রুম, ঠিক আছে? রুমা কি ঘরটা পরিষ্কার করেছে, হ্যাজ রুমা ক্লিন দ্য রুম। এখন আমি যে আমার মায়ের কাছে ফোন করলাম, আমি ফোনটা কেন করলাম? ফোনটা করলাম এই জন্য যে আমার ঘরটা পরিষ্কার করেছে কিনা সেটা শোনার জন্য। অর্থাৎ আমি কলটা করলাম, কলটা কোন পারপাসে করলাম? আমি কি রুমার খোঁজ নেওয়ার জন্য কল করেছি, নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটার জানার জন্য ফোন করেছি? আমার মেইনলি দরকার কোনটা? আমার কি রুমাকে দরকার, এই জন্য ফোনটা করলাম, নাকি ঘর পরিষ্কার হলো কিনা এইটা জানার জন্য করলাম? আমার দরকার কোনটা?
ঘরটা পরিষ্কার হলো কিনা এইটা আমার জানা দরকার। অর্থাৎ আমি যদি এই রুমাকে ফোকাস না করে এই ঘরটাকে ফোকাস করি, এই ঘরটাকে সবার আগে নিয়ে আসি, এই ঘরটাকে বেশি প্রাধান্য দেই, সাবজেক্টে নিয়ে আসি, তখন এটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমার দরকার আমার রুমটা পরিষ্কার হলো কিনা সেটা জানা। সে যে করে করুক, সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে। একজন করলে হলো, আমার ঘরটা পরিষ্কার হলে হলো, যে করে করুক। তো আমি যদি কথাটা এইভাবে না বলে, যে রুমা কি ঘরটা পরিষ্কার করেছে, এইভাবে না বলে আমি যদি কথাটাকে একটু ঘুরায় বলি, আমার মায়ের কাছে ফোন দিয়ে যদি আমি বলি যে আম্মু, আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে, কি বললাম বলেন তো? এই ধরনের কথা কি আমরা হরহামেশা বলি না? আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে, এটার ইংলিশ কি হবে? বা জাস্ট এই মানে জাস্ট আমি ফোন করে Has বলছি the যে room been cleaned? Has the room been cleaned? রাইট, তাহলে এই সেন্টেন্সটার আমার ইংলিশটা হচ্ছে এরকম যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড। আর ওই পাশ থেকে যদি উত্তর দেয় যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3। সো প্যাসিভ ভয়েসের যে প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা আপনাদের শিখতে হবে, আপনাদের জানতে হবে। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার না শিখলে কখনোই আপনারা ইংলিশে এক্সপার্ট হতে পারবেন না, ফ্লুয়েন্ট হতে পারবেন না। আপনি যেখান থেকে শেখেন, যে স্ট্রাকচারই শেখেন না কেন, প্যাসিভ is most important part of this language. If you don't have clear concept about passive voice, you won't be able to translate any kinds of English newspaper, as well as you won't be able to read out so many hard articles that is written in English language, as well as you won't be able to speak in English properly if you don't have clear concept about passive voice. So you have to focus here. You have to know the actual importance of this structure. Okay. So first of all, have you got a clear concept about passive voice? I mean, what is passive? এটা কি at least বুঝতে পারছেন? এমন কোন সেন্টেন্স যেখানে যে সাবজেক্টটা থাকে, এই সাবজেক্টটা কাজ করে না, সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। এটা আগে আপনার একটু বুঝতে হবে যে প্যাসিভ জিনিসটা আসলে কি, মূলত জিনিসটা কি। মনে করেন আমি আরেকটা সেন্টেন্স বলি, আহ আপনি মনে করেন বাংলাদেশ থেকে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ফর এক্সাম্পল আপনি লন্ডনে গেছেন। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এখন সেইখানে যাওয়ার পর আপনার কিছু বাজার করা দরকার। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি সুপার শপ থেকে কিনবেন না, মাছের বাজার থেকে কিনতে চান। এখন আপনি ওই দেশের নেটিভস কারো কাছে প্রশ্ন করছেন বা জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, অর উড ইউ প্লিজ টেল মি, হ্যাঁ, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশেস। আই নিড টু বাই সাম ফিশ। আমার কিছু মাছ কেনা দরকার। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে একটু বলতে পারবেন? এই কথাটা আপনি ইংলিশে বলছেন। এখন এটা কিভাবে আপনি বলবেন? আপনার দরকার কি? মাছ। আপনি যদি এটা বলতেন যে কারা মাছ বিক্রি করে, বলতে পারেন। সো কারা মাছ বিক্রি করে, হু সেল ফিশ, খুব সহজ। হু, কারা, সেল মানে বিক্রি করা, ফিশ মানে মাছ। কিন্তু আমি যদি, আমার তো মাছের বিক্রেতাকে দরকার না, আমি খুঁজতেছি কি, আমার প্রয়োজন কোন জিনিসটা, আমার প্রয়োজন মাছ, মাছের বিক্রেতা না। তাহলে আমি যদি এইভাবে, আমি বলবো না যে কারা মাছ বিক্রি করে জানেন, আমার তো মাছের বিক্রেতা না, আমার দরকার মাছ কেনা, মাছ কোন জায়গায় পাওয়া যায় আমি সেটা খুঁজতেছি। তো কোথায় মাছ বিক্রি হয় বলতে পারেন, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ, কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, দয়া করে আমাকে বলবেন কোথায় মাছ বিক্রি হয় এই বাজারে। এখন এটার ইংলিশ কি হবে? Where is the fish sold? This market, could you tell me? না, Where is the fish sold?
দেখেন, এই সেন্টেন্সটার ইংলিশটা হচ্ছে আমার আগে কোথায়, অর্থাৎ WH অর্থটা আমাকে আগে বসাতে হবে। হোয়ার, তারপরে ইজ, হোয়ার ইজ, এরপরে কি ফিশ, এরপরে কি সোল্ড। হোয়ার ইজ ফিশ মানে এম ইজ আর প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, অর্থাৎ excuse me, could you please tell me, or would you please tell me where is fish sold in this market? Where is fish sold in this market? I need to buy some fish. Where is fish sold in this market? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। অ্যামিজার সেল মানে বিক্রি করে, আর পাস্ট পার্টিসিপল সোল। তো এই যে সেন্টেন্সটা আমি বললাম, বাংলা এই ধরনের সেন্টেন্স আমাদের হরহামেশা বলতে হয়, আমরা বলি, বাট ইংলিশে এই যে বাক্যটা আমি লিখলাম, হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এই প্র্যাকটিসটা আমাদের কতজনের থাকে, কতজন আমরা এটাকে ধরে রাখতে পারি বা বলতে পারি? এই প্র্যাকটিসটা আমাদের প্রপারলি থাকে না, এবং না থাকার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই যে ইজ সোল্ড, এটা আমরা কেন বসালাম? আমরা জানি অ্যামিজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, কিন্তু না, অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3ও বসে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। তো এর জন্য আগে আমাকে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচারকে কম্পেয়ার করতে হবে, সেটা আগে জানতে হবে, এবং তারপরে আমাদের কিছু সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। আজকে খুব বেশি বিষয় নিয়ে বলবো না, আমরা এটার উপর আরো ক্লাস নিব আমি। এর পরের ক্লাসে প্যাসিভের প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা, রিটেন ইংলিশ বা নিউজ আর্টিকেল রিলেটেড যে সেন্টেন্স গুলো, মানে লম্বা বড় বড় সেন্টেন্স গুলো, বিভিন্ন আর্টিকেল ট্রান্সলেশন যেগুলো আছে নিউজ পেপারে, যেগুলো প্যাসিভ রিলেটেড, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। বাট ফার্স্ট অফ অল এখন আপনাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই ইজ প্লাস V3 এটা কেন হচ্ছে? এই যে ফিশ আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, মাছ নিজে নিজে বিক্রি হয় না, মাছের একজন বিক্রেতা আছে যারা মাছ বিক্রি করে, বাট তাদেরকে আমার দরকার না, তাদেরকে আমি মেনশন করছি না। আমার দরকার যে জিনিসটা সেটা হচ্ছে মাছ, এটাকে যখন আমি মেনশন করছি, এটাকে যখন আমি সাবজেক্টে রাখছি, এটা তো ইনঅ্যাক্টিভ, আমার প্যাসিভের স্ট্রাকচার লিখতে হচ্ছে বা লিখতে হবে। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন মোটামুটি, যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্পর্টেন্ট? এই প্যাসিভ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা, ধারণা রাখা, Yes, sir, yes. বুঝেছেন? Jesus. হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এটার উপর আমাদের আরো ক্লাস করতে হবে, ঠিক আছে? Jesus. স্যার কিছু কথা ছিল স্যার। কি কথা? স্যার আমার একটা কথা ছিল। বলেন। স্যার ক্লাস তো 10টায় মোর কথা ছিল স্যার। নেক্সট ক্লাস থেকে 10টায় করবেন, নেক্সট ক্লাস থেকে 10টায় করতে পারবেন, একটু এই দুইটা ক্লাস করেন। হ্যাঁ বলেন। স্যার বলে দেবেন আপনি স্যার টিউশন পড়ানোর পরে তারপরে আপনি ক্লাস করি স্যার। না 8টায় না, ক্লাস আপনাদের 10টাতেই থাকবে। আমার ওই আমাদেরকে একটা গ্রুপ করে দিলে স্যার ভালো হতো। স্যার আমরা সবাই স্যার এক একজন করে কথা বলেন, কে কথা বলতে চান বলেন, রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, আমি দেখাবো, এখনো পড়ানো বাকি আছে অনেক। স্যার 8টার দিকে ক্লাস হলে ভালো হয়। না 8টার দিকে না, ক্লাস আপনাদের ওই টাইমেই থাকবে। আমি আপনাদেরকে বলছি যে আমার ওই ফ্রি সেশন চলতেছে, তো এই জন্য 10টায় আপনাদের এই মুহূর্তে একটা দুইটা ক্লাস, জাস্ট আর একটা ক্লাস হয়তো 8টাতে করতে হবে, তারপর থেকে 10টায় করতে পারবেন, ঠিক আছে? আপনাদের এই হ্যাঁ, এই ফ্রি সেশন গুলো শেষ হয়ে যাবে আগামী ক্লাসেই, এরপরে আপনারা 10টাতেই করতে পারবেন, আপনাদের ব্যাস আবারও সেই আগের জায়গায় চলে আসবে, সমস্যা নাই। বাট আমি যেটা বলছি, দেখি কে কথা বলবেন, আর কেউ, কে? টিটু বিশ্বাস, বলেন। রাকিব, নাদিম। স্যার আমাদের গ্রুপ কবে করবেন? গ্রুপ এই প্যাসিভ শেষ হলেই করে দিব, জাস্ট আর একটা বা দুটো ক্লাস একটু করেন, প্যাসিভ ভয়েসটা শেষ হলেই আপনাদের আমি কনভারসেশনে গ্রুপ করে দিব, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং আমি যেটা বলছি, আপনাদের অ্যাসাইনমেন্ট দিব কিছু, অর্থাৎ আহ আহ এই যে প্রথমে আমি এসেই যে সেন্টেন্স গুলো আপনাদের জিজ্ঞাসা করলাম, এই যে আপনারা বলতে পারলেন না অনেকে, মানে এই যে টেন্স, মডাল, সেমি মডাল রিলেটেড কিছু সেন্টেন্স ট্রান্সলেশন, যেটা আমি বললাম, ওইখানে আমার 18টা ট্রান্সলেশনের পার্ট আছে, এক একটা পার্টে 25টা করে সেন্টেন্স আছে, এবং এগুলো আপনাদেরকে সেই গ্রুপের মাধ্যমে চর্চা করতে হবে, ঠিক আছে? ভুল হলে আমি আপনাদেরকে আহ সংশোধন করে দিব, বাট আপনাদের কাজ করতে হবে। বুঝতে পারছেন? প্যাসিভটা শেষ হোক, তাহলে একটা কমপ্লিট জায়গায় আসা যাবে ল্যাঙ্গুয়েজটা নিয়ে, প্যাসিভটা শেষ হলে। কথা ক্লিয়ার কি বললাম? ক্লিয়ার। ওকে, তাহলে এই এই যেটা নিয়ে আমি কথা বলছি, প্যাসিভটা কিন্তু আবারও বলছি, সবাইকে আমি বলে রাখছি, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্যাসিভের ব্যবহারটা জানা,
ইংরেজি ভাষাটা at least ভালোভাবে শিখতে গেলে, হ্যাঁ জাহাঙ্গীর আলম বলেন। স্যার ওই শুট মডার্ন শুট আর ওই যে গত ইয়েতে যে 27টা সেন্টেন্স লিখে দিয়েছিলেন ওগুলা যদি একটু বাংলা মিনিং সহ আবার একটু কি করতেন স্যার মানে তাহলে একটু ভালো হতো। আমি তো ওটা আপনাদেরকে বাংলা করতে হ্যাঁ, বলছিলাম, বাংলা এবং ওটা তো আপনার ইসে, ওটা মানে আমি তো রেকর্ড ক্লাসের ভিতরে সবগুলোর বাংলা 2-3 বার করে বলে দিয়েছিলাম। তো ওটা বাংলা এবং সুরের উপর একটা ডিটেলস পিডিএফ ফাইল আছে, মানে আমি পিডিএফ ও পাঠিয়ে দিয়েছি, ওইটার ভিতরেও সবকিছু দেওয়া আছে, দেখবেন আপনারা। আর একটা কোশ্চেন ছিল স্যার, বলেন। তাহলে স্যার এই যে আমার আই হ্যাভ এ কাউ এটা তাহলে বেসিক ফর্মটা কি হবে তাহলে? হ্যাঁ ওই যে বাই দিয়ে হবে? হ্যালো, জি বলেন। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে হবে। হ্যাঁ তাহলে এটা বেসিকটা কি বাই দিয়ে হবে? তা আপনি যদি সেভাবে করতে চান তাহলে তাই হবে। নাকি স্যার অন্যভাবে কি করা যায় নাকি ওই বাই দিয়ে হবে? সব সব সেন্টেন্সের কি প্যাসিভ করা যায়? আমি কি বললাম? সব সেন্টেন্সের কি প্যাসিভ করা যায়? যেটা অবজেক্ট থাকে না সেটা বেসিক করা যায় না বলছিলাম। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। Just একটু ওয়েট করেন, আমি একটা লিংক একটু প্রোভাইড করে তারপর আমি কথা বলতেছি। আমি দেখাচ্ছি এখন আপনাদের এই স্ট্রাকচার গুলো জানতে হবে, এই স্ট্রাকচার গুলো একটু দেখেন, আমি বের করে দিই। কোথায় ছিল যেন? এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো একটু কম্পেয়ার করার চেষ্টা করেন। আমাকে একটু টাইম দেন। শোনা যাচ্ছে? আমাকে শুনতে পারছেন? তাহলে আমি কি বললাম, আমার প্যাসিভ ভয়েস কোনগুলো, কে যেন একটা প্রশ্ন করছিল আমাকে, আমার ভুলে গেছে, আবার বলেন কি বলছিলেন যেন? আমি বলছিলাম আই হ্যাঁ হ্যাভ এ কাউ এটার বেসিকটা কি বাই দিয়ে হবে কি? হ্যাঁ, বাই ডে হবে। আমার আমার প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। তাহলে হ্যাভ ভার্বটা কি? প্রেজেন্ট ফর্মের ভার্ব। হ্যাঁ, তা আমার অবজেক্ট আছে, কি আছে? আমার গরু আছে, তাই এটা প্যাসিভ হবে, করা যাবে না এটা না, যেটা অবজেক্ট নেই সেটা প্যাসিভ করা যাবে না। তাহলে আমার হ্যাভ এর পাস্ট পার্টিসিপল কি? হ্যাড, তাই না? তাহলে আমার ইংলিশটা কি হবে? এ কাউ ইজ হ্যাড বাই মি। কি হবে বলেন? এ কাউ কাউ ইজ হ্যাড বাই মি। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বললাম? আমার জি স্যার বুঝতে আমার পারছি, থ্যাংক অবজেক্ট ইউ। থ্যাংক অবজেক্ট ইউ স্যার। থাকলে আমার অবশ্যই প্যাসিভ হবে, বাট অবজেক্ট না থাকলে তার প্যাসিভ হবে না। এই স্ট্রাকচার গুলো একটু দেখেন আপনারা, যেটা বলছি। আচ্ছা, তাহলে এইখানে যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে বোঝার চেষ্টা করেন। আমরা টেন্সের যে স্ট্রাকচার গুলো পড়ছি, তাই না? টেন্সের স্ট্রাকচার গুলো আমরা কিভাবে দেখি? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান, মানে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এগুলো হচ্ছে আমাদের তিনটা কোন টেন্স? ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই যে উইল বি, অর্থাৎ আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। এখন এই যে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের কন্টিনিউয়াস টেন্স গুলোর একটা স্ট্রাকচার।
কিন্তু এই am is are, was are এবং will be আমাদের প্যাসিভ ভয়েসের ইনডিফিনিট টেন্স গুলোতে বসে থাকে। প্যাসিভ ভয়েসের ইনডিফিনিট টেন্স গুলো, এই প্যাসিভের স্ট্রাকচার গুলো কখন হয় বললাম? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করে না। এবং আমাদের অ্যাক্টিভের এক একটা টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের বিভিন্ন ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, থার্ড পারসন ফর্ম। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে মেইন ভার্বটা অলওয়েজ V3, অলওয়েজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সে আমার যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মেইন যে ভার্বটা সেটা পাস্ট পার্টিসিপল হয়। আমার প্যাসিভের স্ট্রাকচারের পরিবর্তনটা মূলত অক্সিলারি ভার্বে হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট প্লাস was are প্লাস V3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট প্লাস will be প্লাস V3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are being প্লাস V3। অর্থাৎ এখানে আমার কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভে অক্সিলারি ভার্বের পরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে being। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে was were being প্লাস V3। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে will be being প্লাস V3। অর্থাৎ এই স্ট্রাকচার গুলো কখন হয়? আমার কথাটা বোঝেন? এই যে সেন্টেন্সটা, যে ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ বিং প্লেড, মানে এই ধরনের কথা কখন আমরা বলে থাকি, কখন আমরা ব্যবহার করে থাকি, এই জিনিসটা কি আমরা বুঝতে পারি? মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে, কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি আপনার একটা ফ্রেন্ড বা একটা বন্ধুর সাথে একটা নতুন একটা গ্রামে গেলেন হাঁটতে হাঁটতে, এবং সেখানে যেতে যেতে আপনি দেখছেন যে একটা মাঠে কিছু ছেলেরা ফুটবল খেলছে, বড় একটা ফুটবল খেলার মাঠ, সেখানে কিছু ছেলেরা কি করছে? ফুটবল খেলছে। এবং আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন যে দেখো, এই মাঠে খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে। মানে দুইটা দল খেলছে, কথাটা বোঝেন, দুইটা দল খেলছে। এখন কারা খেলছে আপনি তাদের চেনেন না, দুইটা গ্রাম থেকে দুইটা দল আসছে, কোনো প্লেয়ারের নাম আপনি জানেন না, কোনো প্লেয়ারকে আপনি চেনেন না, বাট আপনি খেলাটাকে এনজয় করছেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটা মাঠে দেখছেন ফুটবল খেলা হচ্ছে, তো আপনি খেলাটাকে এনজয় করছেন। আপনি দেখছেন ভালো গোলকিপার আছে, ভালো একজন কি বলে ওটাকে, স্ট্রাইকার আছে, খুব সুন্দর লাগছে আপনার খেলাটা, ভালো পাচিং হচ্ছে, খেলা ভালো লাগছে দেখতে। আপনার বন্ধুকে ডেকে বলছেন যে খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে। অর্থাৎ আপনি ফোকাস করছেন কার উপর? সাবজেক্টটাকে, ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, তাই না? তাহলে সাবজেক্টটা যেহেতু ফুটবল, আমার ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তাহলে আমি যদি বলি ফুটবল খেলা হচ্ছে এই মাঠে, তাহলে আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট কিসের প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্যাসিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আমাকে বুঝতে হবে। তাহলে ইংলিশটা কি? যে ফুটবল is being, or you can also say that a beautiful football match is being played in this field. A beautiful football match, একটা খুব সুন্দর ফুটবল খেলা বা ফুটবল ম্যাচ হচ্ছে এই মাঠে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? ফুটবল ইজ বিং প্লেড, এই যে স্ট্রাকচার, এই যে সেন্স, এই সেন্সটা বা এই যে বাক্যটা, এই ধরনের বাক্য কখন বলা যেতে পারে, কখন প্র্যাকটিক্যাল জায়গায় আসবে? যখন আমার সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। আমি যদি বলতাম যে দেখো বন্ধু, ছেলেরা ফুটবল খেলছে এই মাঠে, এই মাঠে দুইটা দল ফুটবল খেলছে বা ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এরকম হতো, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড, আর টু টিম আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড, এরকম হতো। ছেলেরা ফুটবল খেলছে, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড। কিন্তু আমি এটা বলছি না, আমি বলছি এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, বা বড় একটা ফুটবল খেলার মাঠ, কেউ খেলতেছে না, দেখছেন যে অনেক সুন্দর একটা মাঠ, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, মানে মাঠটা দেখে আপনি বুঝতে পারছেন যে এই মাঠে ফুটবল খেলা হয়, এটা একটা ফুটবল খেলার মাঠ। তখন আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন যে দেখো, এই মাঠে আমার মনে হয়, আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, অর্থাৎ ইজ প্লাস V3 তখন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, তখন ফুটবল ইজ প্লেড। আর আর কি বললাম, যে আরেকটা কথা কি বললাম জানো, যে ফুটবল খেলা হচ্ছে, তখন আর ইজ প্লেড না, তখন আমাকে এটা বলতে হচ্ছে যে ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড। সো এইগুলো হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট, আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস V3,
পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস V3, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস V3, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে am is আর বিং প্লাস V3, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার বিং প্লাস V3, ফিউচার কি বলে এটাকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি বিং প্লাস V3, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার উইল বি বিং প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস V3, পাস্ট পারফেক্ট যদি হয় হ্যাড বিন প্লাস V3, ফিউচার পারফেক্ট যদি হয় উইল হ্যাভ বিন প্লাস V3। আর মডাল ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব, এবং মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। কিন্তু এই মডালেরও প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, তখন এই মডালের পরে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এদের পরে বি প্লাস V3 বসে, অর্থাৎ ক্যান বি, কুড বি, উড বি, শুড বি, মাস্ট বি, মাইট বি, এরকম বি প্লাস V3। হ্যাঁ, এগুলো হচ্ছে মডেলের পরে বসে। যেমন দেখেন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, এর প্যাসিভ হচ্ছে ফুটবল ক্যান বি প্লেড, বাংলা অর্থটা হচ্ছে কি যে ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তো এইখানে কিছু বাক্য দেওয়া আছে ডিরেক্ট প্যাসিভ, আপনারা এই সেন্টেন্সে আমি এগুলো স্ট্রাকচার আমি পাঠিয়ে দিব, দেওয়ার পরে এই বাক্যগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, নিজেরা একটু মনে রাখবেন যে এইখান থেকে আমাদের ট্রান্সলেশন পার্ট শুরু হলো, নিজেরা একটু এই বাক্যগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, আপনাদের গ্রুপে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। আমার কথা কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে বলছি যে একটু এটা আপনারা কি করবেন, ট্রান্সলেশন করবেন, ঠিক আছে? এই সেন্টেন্স গুলো যেমন দেখেন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, তাহলে আমার সাবজেক্টটা কি, বিড়াল। এখন এই বিড়াল কিন্তু নিজে নিজে কোনো কাজ করতেছে না, আমার এই বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। বিড়াল কিছু করতেছে না, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন কি যে রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এখন দেখে বুঝতে পারছেন কেউ একজন এটাকে মেরে ফেলছে, বাট কাজটা কে করলো, কারা মারলো বিড়ালটাকে, এটা তো আপনি জানেন না, সে তো মেরে রেখে চলে গেছে। জাস্ট আপনি বিড়ালটাকে দেখছেন, মরা বিড়াল, বাট বিড়াল তো ইনঅ্যাক্টিভ, বিড়াল তো কিছু করতেছে না, সে তো মরে তার জায়গাতেই আছে। তো সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তাহলে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এটা কোন টেন্স, বাংলা থেকে টেন্স ধরতে হবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছিল, তাহলে দা ক্যাট। এবার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস V3, তো দা ক্যাট ওয়াজ কিল্ড, এর মানে কি যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, সাবজেক্টকে পরীক্ষা, পরীক্ষা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, কখন শুরু হবে, তোমার পরীক্ষা কি শেষ হয়েছে? পরীক্ষা তো আর নিজে নিজে শুরু হতে পারে না, পরীক্ষার তো আর হাত পা নেই। আমার কথাটা বোঝেন, আমার বিষয়টা কি, পরীক্ষা নেয় কারা, পরীক্ষা বোর্ডে যারা থাকে, এক্সামিনার যারা থাকে, পরীক্ষা কন্ট্রোল যারা করে, বাট তাদের তো আমি কাউকে চিনি না, তাদের তো আমি জানি না, তাদেরকে তো আমি মেনশনও করি না, করার প্রয়োজন হয় না। আমি মেনশন করি কাকে, পরীক্ষাকে, বাট পরীক্ষা জিনিসটা তো ইনঅ্যাক্টিভ। তো যখন এইটাকে সাবজেক্টে নিয়ে আপনি কথা বলবেন তখন ইংলিশ কি হবে, প্যাসিভ ভয়েস হবে। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, হবে সাবজেক্টটা কি, রাজু, রাজু ইনঅ্যাক্টিভ, রাজু কিছু করতেছে না, এ নিজে নিজে দৌড়াচ্ছে না, কেউ একজন তাকে পাঠাবে, তার ভাই, তার বাবা, কেউ একজন তাকে পাঠাতে পারে, বাট কাজটা যে করবে তার কথা এখানে মেনশন করা নেই। এখানে যে জিনিসটা আছে সেটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, অর্থাৎ এটা ফিউচার টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস V3, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো, রাজু উইল বি সেন্ট, SEND, সেন্ডের পাস্ট পার্টিসিপল SENT, সেন্ট। সো এইভাবে এই সেন্টেন্স গুলো একটু নিজেরা করার চেষ্টা করবেন, আমি পাঠিয়ে দিয়েছি, নিজেরা করবেন। আর আপনাদের ওই ফ্রি সেশন গুলো চলছে, তো ওইখানে আপনাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, আর 18 তারিখ থেকে শুরু হবে, এই জন্য আর একটা ক্লাস হয়তো আপনাদের একটু এই টাইমে করতে হবে আর কি, এই 8:45 বা 9টার দিকে আমি নিব, তারপর থেকে আবার আপনারা 10টাতে কন্টিনিউ করতে পারবেন। তো দ্যাটস অল ফর টুডে, আপনারা এই জিনিসগুলো একটু